প্রিয় দর্শক, যে যাযাবর অজাচারী নর্ডিক ককেশীয় জাতি উলঙ্গ অনাবৃত শরীরকে আবৃত করার জন্যে মূল নিবাসীরা তাদের কৃষি, বয়নশিল্প, বাস্তুবিদ্যা এবং অন্যান্য অধীত বিদ্যার দ্বারা তাদেরকে খাদ্য, বস্ত্র, বাসস্থান দিয়ে সাহায্য করল। একেবারে মোগল আমল পর্যন্ত যারা এক জোড়া খড়ম, একটা সেফটি পিন পর্যন্ত তৈরি করতে পারেনি, বর্তমানে তাদের একজনকে বিজ্ঞানের যে সমস্ত নতুন নতুন আবিষ্কার হচ্ছে সেগুলো দেখিয়ে যদি প্রশ্ন করেন, সে নির্দ্বিধায় বলে দেবে সব বেদে আছে। মহাকাশবিদ্যা বেদে আছে, সৃষ্টিতত্ত্ব বেদে আছে, বাস্তুবিদ্যা হ্যাঁ বেদে আছে, পরিবহন বিদ্যা তাও আছে বেদে। তো ভারতীয় গ্রন্থগুলির মধ্যে প্রাচীনতম বলা হয় বেদকে। সেখানে ইসরোর যে অধিকর্তা তিনি বলছেন যে সম্প্রতি চন্দ্রযান ডিজাইন করতে গিয়ে তিনি বেদের আশ্রয় নিয়েছেন, বেদের জ্ঞানকে আশ্রয় নিয়েছেন। কিভাবে তিনি ব্যক্ত করেছেন, খবরের কাগজে বিভিন্ন রিপোর্টারদের কাছে ব্যক্ত করেছেন যে আমরা দেখতে পেয়েছি যে বেদে মানে চাকাযুক্ত ঘোড়ায় টানা গাড়ি আমরা ব্যবহার করতে দেখতে পেরেছি, এবং কখনো দেখতে পেয়েছি যে এই ঘোড়া আকাশে উঠতেও পারে। তো সেই জন্যে মডিউলটি এমনভাবে রাখা হয়েছে, সেটা সম্পর্কে বলছেন যে এটি ব্রহ্মার জন্য সূর্যের ধূলিকণা থেকে দেবতাদের প্রধান বিশ্বকর্মা একটা রথ তৈরি করেছিলেন। সেই রথ ব্রহ্মা কুবেরকে দিয়েছিল। আর রাবণ যখন কুবেরের কাছ থেকে লঙ্কা দখল করে নেয়, তখন রাবণ এই ব্যক্তিগতভাবে এই রথটিকে ব্যবহার করতেন। আপনারা বুঝতে পারছেন কোন রথের কথা। ইসরো এই সময় 2023 সালে চাঁদের পৃষ্ঠে চন্দ্রযান নামিয়ে এই পুষ্পক রথের গল্প বলছে ইসরোর অধিকর্তা। তো এই যে বিতর্ক কিন্তু বেশ পুরনো। আমরা জানি যে বিজ্ঞানী মেঘনাদ সাহা তার একটা সুবিখ্যাত প্রবন্ধ লিখেছিলেন, সব বেদে আছে। সেটা দিয়ে আমরা প্রথম শুরু করি। তিনি লিখছেন, প্রায় 18 বছর পূর্বেকার কথা, আমি তখন প্রথম বিলাত হইতে ফিরিয়া আসিয়াছি। বৈজ্ঞানিক জগতে তখন আমার সামান্য কিছু সুনাম হইয়াছে। ঢাকা শহর নিবাসী, অর্থাৎ তিনি বলছেন যে আমার স্বদেশবাসী কোনো লব্ধ প্রতিষ্ঠিত উকিল আমি কি বিজ্ঞানিক কাজ করিয়াছি জানিবার জন্য ইচ্ছা প্রকাশ করলেন। আমি প্রথম জীবনে উৎসাহ ভরে তাহাকে আমার তদানীন্তন গবেষণা লব্ধ সম্বন্ধে, অর্থাৎ সূর্য নক্ষত্রদের যে প্রাকৃতিকভাবে অবস্থান রয়েছে সেই অবস্থান সম্পর্কে মেঘনাদ শাহ গবেষণা করেছিলেন। তার গবেষণাপত্রটির নাম থিওরি অফ লোনিজাইজেশন অফ এলিমেন্টস। তিনি এটা দিয়ে সূর্য এবং গ্রহ নক্ষত্রের যে পজিশন সেটাকে বোঝাতে চেয়েছিলেন। তার বর্ণনা দেন মেঘনাদ সাহা। 2-3 মিনিট পরে শোনার পরে উকিল সাহেব বলে উঠছেন, আরে এটা আর কি বেশি তুমি বলেছ, এ আর নতুন কি হলো রে ভাই, এসব বেদে আছে। আমি 2-1 মৃদু আপত্তি করিলাম, বললাম, মহাশয় এসব তত্ত্ব যদি বেদে আছে আপনি অনুগ্রহ করে বলবেন যে বেদের কোন অংশে এই তত্ত্বগুলো লেখা আছে। তিনি বললেন,
আমি তো কখনো বেদ পড়িনি, কিন্তু আমার বিশ্বাস তোমরা নতুন বিজ্ঞানে যা করছো সবই বেদে আছে। মেঘনাদ শাহ তো অবাক। এই ভদ্রলোক বিশ্ববিদ্যালয়ের উচ্চতম পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছেন, তিনি বেদ পড়েননি, অথচ বেদ সম্পর্কে তার এত বিশ্বাস, এত অন্ধবিশ্বাস। বর্তমানকালেও দেখবেন কেউ যদি প্রশ্ন করে যে সত্যি সত্যি এই সমস্ত প্রশ্নের জবাব বেদে আছে, একদম সহস্র কণ্ঠে বলে উঠবে আলবত আছে, আলবত আছে। আমাদের প্রাচীন ঋষিরা এই সব প্রশ্নের সমস্যার সমাধান করে দিয়ে গেছে। শুধু কি তাই, বৈদিক যুগে স্যাটেলাইট ছিল, কম্পিউটার ছিল, ইন্টারনেট ছিল। সূর্যকে বগল দাবা করে একটা বাঁদর লাফ মেরে ভারত থেকে শ্রীলঙ্কায় চলে যেতে পারত, আর বান মেরে এই যে সমস্ত সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস সব কিছুর গতিরুদ্ধ করে দিতে পারত, এমন বৈজ্ঞানিক শক্তি ভারতের ছিল। অবাক হচ্ছেন? চলুন দেখি মেঘনাদ সাহার যে থিওরি অফ লোনিজেশন অফ এলিমেন্টস, অর্থাৎ সূর্য, নক্ষত্রদের প্রাকৃতিক অবস্থান বেদে কিভাবে আছে তা একটু দেখে আসি। যদি আপনারা এটা দেখতে চান তাহলে পুরুষ সূক্ত, অর্থাৎ ঋক বেদের দশম মণ্ডলে পুরুষ সূক্ততে যাবেন। পুরুষ সূক্ত ছোট একটা অধ্যায়, ধরা পড়ে গেছে তাদের কারসাজি, তো এখন বলার চেষ্টা করেছে ঋক বেদে পুরুষ সূক্তটাকে আরোপ করা হয়েছে। পুরুষ সূক্ত পরে লেখা, আমরা তবুও যেহেতু ঋক বেদে ওটা আছে সেই জন্যে আমরা একটু দেখে নিই সেখানে কি বলছে। এখানে পুরুষ সূক্ততে একটা পুরুষের গল্প করা হচ্ছে, যে এই পুরুষের সহস্র মাথা, সহস্র চোখ, সহস্র মাথা, সহস্র চোখ। বেদের, ঋক বেদের বিজ্ঞান, সহস্র মাথা, সহস্র চোখ, সহস্রখানা পা। একেবারে পুরুষ সূক্তের প্রথম শ্লোক, শ্লোক নাম্বার 1:1। শ্লোক নাম্বার 2তে আছে তিনি সমগ্র জগৎকে সব দিক থেকে বেষ্টন করে আছেন। শ্লোক নাম্বার 6:1 আছে আগুন জ্বালিয়ে দেবতারা এই পুরুষকে নিয়ে যজ্ঞ করলেন। কুশা ঘাস দিয়ে তাকে জল সিঞ্চিত করা হলো, আর এই পুরুষকে উৎসর্গ করে দেবতারা তাকে বলি দিলেন। বসন্ত ছিল তার মাখন, গ্রীষ্ম হলো তার আগুন, আর শরৎ হলো তার নৈবেদ্য। ঘাসের উপর বলি দেওয়া হলো এই পুরুষকে। ঘাসের উপর বলি দিলে তার মাথা থেকে বেরোলো ব্রাহ্মণ, আর তার বাহু থেকে হলো রাজন্য, উরু থেকে হলো বৈশ্য, আর পায়ের থেকে হলো শূদ্র। এটা আপনারা সবাই প্রায় জানেন। এইবার দেখুন, এই যে বলি প্রদত্ত পুরুষের নাভি থেকে উঠে এলো বাতাস, নাভি থেকে উঠে এলো বাতাস। কারা বলি দিচ্ছে? দেবতারা বলি দিচ্ছে। কাকে? একটি পুরুষকে। সেই পুরুষের নাভি থেকে উঠে এলো বাতাস, মাথা থেকে উঠে এলো আকাশ, আর পা থেকে তৈরি হলো এই পৃথিবী, আর কান থেকে হলো চতুর্দিক। দেবতারা এই আকাশকে, অর্থাৎ মাথা থেকে যেটা বেরিয়েছে সেই আকাশকে, ওপরে আছে স্বর্গ আর নিচে আছে পৃথিবী, ঠিক মাঝখানে এই আকাশকে ঢুকিয়ে দিলেন দেবতারা, স্থাপন করে দিলেন। আর সূর্যকে, ওই যে আকাশকে ঢুকিয়ে দিলেন, সেই আকাশের চারিদিকে পরিক্রমা করার জন্যে একটি রথ দিলেন। এ হচ্ছে বেদের বিজ্ঞান। ভাবতে পারছেন? বেদের বিজ্ঞান।
আকাশ তৈরি করছে পুরুষ থেকে, তার কান থেকে হচ্ছে চতুর্দিক। আমরা আসবো এই সমস্ত পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা নিয়ে আসবো। তার আগে আমরা একটু দেখে নিই আর কে কি বলছে। স্বাভাবিক কারণেই এই সৃষ্টিতত্ত্ব নিয়ে আর একজন আছেন মহান বিশারদ, তিনি হলেন মনু। এই মনুর যে মনুস্মৃতি, তার একেবারে প্রথম অধ্যায়ের প্রথম দ্বিতীয় শ্লোক থেকেই এই সমস্ত কথাগুলো বলা আছে। কি আছে? মনু সংযোগ করল প্রথম যে এই মহাজগৎ তখন একেবারে অন্ধকারে আবৃত ছিল, কিছুই চোখে দেখা যেত না, অস্তিত্বের কোনো জায়গা ছিল না। এই রকম অবস্থায় তিনি, মনু মানে তিনি মানে স্বয়ম্ভু, তিনি নিজেই স্বয়ম্ভু হয়ে উঠলেন। তিনি তার শরীর থেকে বিভিন্ন জীব তৈরি করার জন্যে প্রথমে সৃষ্টি করলেন জল। বুঝুন, মনু ব্যাখ্যা করছেন কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না। কোথায় থাকবেন? পৃথিবী নেই, সূর্য নেই, কোনো নক্ষত্র নেই, নক্ষত্রমণ্ডল নেই, কোনো যে কনস্টেলেশন নেই। সেখানে প্রথম তৈরি করলেন জল, প্রথম জল তৈরি করলেন। আর সেই জলের মধ্যে এই যে ব্রহ্মা, তিনি নিজেকে বৃদ্ধি করার জন্যে, কলেবর বৃদ্ধি করার জন্যে একটা ডিম পেড়ে দিলেন। জলের মধ্যে ব্রহ্মার ডিম, জলের মধ্যে ব্রহ্মার ডিম পাড়লেন। সেই ডিম্ব স্বর্ণাভ হয়ে উঠল, সহস্র সূর্যের মতো হয়ে উঠল। আর তার থেকে জন্ম নিল যে সমস্ত জীব, সেই জন্যে এই ব্রহ্মা হলো আদি পিতা, সমস্ত জীব জগতের আদি পিতা এবং কারণের আদি পিতা। এই ডিমটা আবার দুটো খণ্ড হয়ে গেল। দুটো খণ্ড হয়ে এক ভাগ হলো স্বর্গ, আর এক ভাগ হলো পৃথিবী। ডিম দুটো খণ্ড হলো, ব্রহ্মার ডিম দুটো খণ্ড হলো। একটা খণ্ড হলো স্বর্গ, আর একটা খণ্ড হলো পৃথিবী। আর এই পৃথিবী স্বর্গের মাঝখানে ব্রহ্মা আকাশকে ঢুকিয়ে দিল। এটা কোথায় পাবেন? এটা পাবেন মনুস্মৃতির 1:12 শ্লোকে। প্রথমে বেদে পেলাম আমরা পুরুষ, একটা বিশাল পুরুষকে পেলাম। সেই বেদের তত্ত্বকে খারিজ করে দিয়ে মনু বলল, না 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 না, ব্রহ্মা হচ্ছে সমস্ত সৃষ্টির আদি পিতা। তিনি সমস্ত কার্য কারণে, অর্থাৎ বিজ্ঞানের আদি পিতা হচ্ছে এই ব্রহ্মা। সূর্যটাকে দেখুন কীরকমভাবে আছে, উপরে স্বর্গ আর মাঝখানে আকাশ, নিচে মর্ত। আর এই জায়গায় সূর্য কি করে? 7খানা ঘোড়া নিয়ে, এই ঘোড়াটা না একটা রথে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে বেড়ায়, পৃথিবীর চারিদিকে ঘুরে বেড়ায়। কে বলছে এটা? এটা বলছে বিষ্ণু পুরাণ। চারিদিকে ঘুরে বেড়ায়। এইবার ভাবুন, এই সূর্যের মানে 7খানা ঘোড়া, তার রথের অবস্থা দেখুন। তার রথের সাইজ হলো 36 লক্ষ যোজন। এই রথের সাইজ 36 লক্ষ যোজন, আর চওড়া হলো 9 লক্ষ যোজন। চওড়া 9 লক্ষ যোজন, আর সাইজ হলো 36 লক্ষ যোজন। কি কাণ্ড দেখুন! গায়ত্রীকে ঘোড়া বানিয়ে দিয়ে, গায়ত্রী, বৃহতি, উষ্ণিক, জগতি, ত্রিস্তূপ, অনুস্তূপ আর পঙ্কিতি, এই 7টা ঘোড়া নিয়ে সূর্য ওই যে ওপরে স্বর্গ আর নিচে মর্ত, তার মাঝখানে যে আকাশ, সেখানে ঘুরে বেড়ায়। ব্রাহ্মণ্য সাহিত্যে বিজ্ঞান, ভাবতে পারছেন কি সাংঘাতিক! তো ঘুরে বেড়ায়। এইবার ভাবুন,
যে এই সূর্যে আকারে কীরকম। এই সূর্যের ব্যাস হলো পৃথিবী থেকে 109 গুণ। তার যে ব্যাস, পৃথিবীর যে ব্যাস তার থেকে 109 গুণ বড় হচ্ছে সূর্যের ব্যাস। সূর্যের ওজন 3,33,000 পৃথিবীর সমান। 13 লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে ঢুকে পড়তে পারে, অর্থাৎ সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। এইবার দেখুন, সূর্যের যে কেন্দ্র, সেই কেন্দ্রের উষ্ণতা হচ্ছে 27 মিলিয়ন ডিগ্রি ফারেনহাইট। 27 মিলিয়ন ডিগ্রি ফারেনহাইট। সূর্যের পৃষ্ঠদেশের যে উষ্ণতা 10,000 ডিগ্রি ফারেনহাইট। এবার ভাবুন, একটা মানুষের শরীরের উষ্ণতা কতটা? উষ্ণতা হচ্ছে স্বাভাবিক উষ্ণতা 97 ডিগ্রি ফারেনহাইট। এর থেকে বেশি হলেই শরীরে জ্বর এসেছে বলা হয়। ধরলাম একটা বাঁদরের শরীরের উষ্ণতা এই 97 ডিগ্রি থেকে আরও একটু বেশি, কারণ বাঁদর আর মানুষের যে দৈহিক গঠন প্রায় একরকম। তো এইভাবে যদি একটি বাঁদর, এটা কোথায় পাবেন? এটা পাবেন রামায়ণের যুদ্ধকাণ্ডের একেবারে যখন নিকুম্ভিলা যজ্ঞগৃহে মেঘনাদকে, ইন্দ্রজিৎকে মেরে ফেলেছে লক্ষণ, নিজের সর্বশ্রেষ্ঠ সন্তানের মৃত্যু দেখে রাবণ পরের দিন যুদ্ধ করতে এসেছে। যুদ্ধ করতে এসে লক্ষণকে মেরে ফেলেছে, শক্তিশাল দিয়ে মেরে ফেলেছে। এখন শক্তিশাল দিয়ে যখন তাকে অর্ধমৃত করে দিয়েছে, তখন সুসেন বলছে যে একে বাঁচানো যেতে পারে, তুমি যদি গন্ধমাদন পর্বতে গিয়ে এই বিশল্যা করণী নিয়ে আসো, এই ঔষধি নিয়ে আসতে পারলে লক্ষণকে বাঁচানো যেতে পারে। তবে ঠিক নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে নিয়ে আসতে হবে। যদি সূর্য উঠে যায় তাহলে লক্ষণকে আর বাঁচানো যাবে না। তো হনুমান গেছে, এদিকে লক্ষণ মরে গেছে, তাড়াহুড়ো রয়েছে। হনুমান গিয়ে খুঁজে খুঁজে সে বিশল্যাকরণী পায় না, চিনতে পারে না, জানে না কোনটা ঔষধি বৃক্ষ। তখন হনুমানের মনে হয়েছে, ধুর ছাতা, কেন এত দেরি করছি, ওদিকে সূর্য যদি উঠে যায় তখন মুশকিল। তখন এক লাফে গিয়ে সূর্যটাকে বগল দাবা করেছে। বগলের মধ্যে হনুমান, একটা বাঁদর, তার টেম্পারেচার 97 ডিগ্রি ফারেনহাইটের থেকে একটু বেশি হবে, সূর্যকে যার সারফেস মানে পৃষ্ঠ দেশের উষ্ণতা হচ্ছে 10,000 ডিগ্রি ফারেনহাইট, হনুমানের শরীরের উষ্ণতা 97 ডিগ্রি ফারেনহাইট থেকে খুব বেশি হলে 100 ডিগ্রি ফারেনহাইট হবে। তো সেই হনুমান সূর্যকে কীরকম? পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যকে বগল দাবা করেছে। তারা বগলের সাইজ, হনুমানের বগলের সাইজ, পৃথিবীর 13 লক্ষ গুণ বড় সূর্য, আর তার বগলের সাইজ তার থেকে সেই সমান, সূর্যকে রেখে দিয়েছে। তাহলে হনুমানের সাইজ কত? তো যাই হোক, এটা বিজ্ঞান, ব্রাহ্মণ্য সাহিত্যের বিজ্ঞান। এই বিজ্ঞানের উপরে প্রশ্ন করলে আপনি ভাই নির্ঘাত কেস খেয়ে যাবেন। আপনি নির্ঘাত কেস খেয়ে যাবেন যে আমাদের বজরং বলির উপরে প্রশ্ন তুলছে, আমাদের ধর্মানুভূতিতে আঘাত দিচ্ছে, সূর্যকে বগল দাবা করে ফেলেছে আমাদের বজরং বলি, সে কথা মেনে নিতে পারছে না মানুষেরা। এই প্রশ্ন তুলবে আর আপনি নির্ঘাত কেস খেয়ে যাবেন।
তো এই যে 97 ডিগ্রি ফারেনহাইট হলা হনুমান তখন কি করলো, সূর্যকে বগল দাবা করে গন্ধমাদন পর্বতকে হাতে নিয়ে এক লাফ মারলো, লাফ মেরে উড়ে চলে গেল শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কাতে গিয়ে সুসেনকে বলল যে আমি অত বুঝি টুঝি না, মূর্খ সূর্খ মানুষ, তাই এই ঔষধি বৃক্ষ চিনতে না পেরে গোটা পাহাড়টাকেই ধরে নিয়ে এসেছি, দেখুন। তা সুসেন বলল বেশ করেছো বাবা, বেশ করেছো। তা সুসেন তার মধ্যে থেকে গন্ধমাদন পর্বতমালা থেকে সেই বিশল্যাকরণী চিহ্নিত করে ওষুধ বানিয়ে লক্ষণকে দিলে লক্ষণ ভালো হয়ে গেল। সূর্যর নিয়ে আরও রয়েছে। আচ্ছা, সূর্যের মধ্যে এই যে ধরুন তার কেন্দ্রে হচ্ছে 27 লক্ষ মিলিয়ন ডিগ্রি ফারেনহাইট, আর তার সারফেসে রয়েছে 10,000 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার। তার মধ্যে একটা নারীর মানে গর্ভাশয়ে বীর্য প্রয়োগ করতে গেলে সেই বীর্যের টেম্পারেচার কত হয়, আর এত বড় একটা 13 লক্ষ গুণ, পৃথিবীর 13 লক্ষ গুণ বড় সূর্য, সেই সূর্য একটা ছোট্ট কুমারীর সাথে যখন যৌনাচার করে সেখানে নাকি সূর্য নাকি সেখানে বীর্য স্থাপন করতে পারে এবং সেই বীর্য থেকে তৈরি হতে পারে একটা মানব সন্তান। কে বলেছে? ব্রাহ্মণ্য সাহিত্য, ব্রাহ্মণ্য সাহিত্যের বিজ্ঞান এটা। পৃথিবীতে এখনো পর্যন্ত কারো দম হয়নি এত বড় আবিষ্কার করার জন্য যে সূর্য নামক একটা নক্ষত্র, তারও বীর্য আছে এবং তিনি পৃথিবীর একটি নারীর সাথে যৌনতা স্থাপন করে বীর্যপাত করতে পারেন এবং সেখানে একটা সন্তানের জন্ম হয়। এত বড় বিজ্ঞান পৃথিবীর এখনো আবিষ্কার হয়নি। আমি যদি দুটো পুরাণ খুলে বসি এখন, ব্রহ্মার সৃষ্টিতত্ত্ব এবং কিভাবে তিনি এই জীবজগৎ তৈরি করলেন, আমার মনে হয় কতগুলো দর্শক আছেন আপনারা এই কাহিনী শুনে আপনারা কজন আমাকে দেখবেন আর কজন থাকবেন আমি জানি না। শুধুমাত্র মৎস্য পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণখানা যদি খুলে বসি, যে কি করে এই যে স্বয়ম্ভু, কেউ বলছে তিনি মনু, কেউ বলছে বিরাট পুরুষ, কেউ বলছেন তিনি ব্রহ্মা। আপনারা কি কেউ জানেন যে ব্রাহ্মণ্য সাহিত্যে সৃষ্টিতত্ত্বে কতজন সৃষ্টিকর্তা আছেন? কতজন সৃষ্টিকর্তা আছেন এবং প্রত্যেক সৃষ্টিকর্তা তার আগের সৃষ্টিকর্তাকে নস্যাৎ করেছে। বাবা সাহেব পুঙ্খানুপুঙ্খভাবে এই সৃষ্টিকর্তাদের একটা লিস্ট দিয়েছেন দ্য রিডলস অফ হিন্দুইজমে। পরিষ্কার করে লিখে দিয়েছেন যে মনুস্মৃতি, পুরুষ সূক্ত, এগুলো যে সৃষ্টিতত্ত্বের কথা বলেছে, সেই সৃষ্টিতত্ত্ব পরবর্তীকালে মানা হয়নি এবং সেখানে 11 জন সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে। 11 জন সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে। আপনারা ভাবুন তো, একটা মানুষ যিনি জন্মগ্রহণ করেছেন তার গায়ে সহস্র যোনি। আচ্ছা, তিনি তাহলে কি? তিনি পুরুষ হয় কি করে? যার গায়ে যোনি আছে, তার বাহুতে যোনি, সর্বত্র তার যোনি, তো সে কি পুরুষ না কি? না, এটা ব্রাহ্মণ সাহিত্যের সৃষ্টিতত্ত্ব, ব্রাহ্মণ সাহিত্যের বিজ্ঞান।
এসব হয়েছে, এগুলো এখনও বিজ্ঞান ব্রাহ্মণ্য সাহিত্য যেখানে পৌঁছেছিল সেখানে পৌঁছতে পারিনি। তাই তো মানুষ এখনো বুঝতে পারছে না যে একটা মানুষ জন্মের সময় সহস্রখানা যোনি নিয়ে জন্মাতে পারে। ভাবতে পারছেন? একটা মানুষের যে শুক্রাণু আর পাখির শুক্রাণু সমান নয়। মানুষের শুক্রাণু মানুষের ডিম্বাণুর সাথে নিষেক প্রক্রিয়ার মধ্যে একটা সন্তান আসতে পারে, একটি কাকের সাথে মানুষের শুক্রাণু যদি মিশ্রিত হয় সেখানে একটা কাক রূপী মানুষ জন্মাবে। কারণ এটা বিজ্ঞান, এটা ব্রাহ্মণ্য সাহিত্যের বিজ্ঞান। এখানে এখনো মডার্ন সায়েন্স পৌঁছতে পারেনি। এই যে বিষহরি মানে আমাদের মনসা পাখির পেটের থেকে জন্মগ্রহণ করেছে। উর্বশীদের দেখে ব্রহ্মা কামোন্মত্ত হয়ে পড়েছেন এবং তার যে বীর্য পদ্ম পাতায় পড়েছে সেখান থেকে একটা পাখি খেয়ে ফেলেছে। সেই পাখি, ব্রহ্মার বীর্য নষ্ট হয় না, পাখির গর্ভে জন্ম হয়েছে একটি সুন্দরী কন্যা, তিনি মনসা, তিনি পদ্মাবতী। ভাবতে পাচ্ছেন কত বড় বিজ্ঞান? এত বড় বিজ্ঞান এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। এত বড় বিজ্ঞান, এত বড় চিকিৎসা বিদ্যা, এত বড় শল্যবিদ্যা এখনো পৃথিবীর কেউ আবিষ্কার করতে পারেনি। এই ব্রাহ্মণ্য সাহিত্য আবিষ্কার করতে পেরেছিলেন। এই যে সমস্ত মানে ইয়েগুলো দেখছেন, ক্ষেপণাস্ত্রগুলো দেখছেন যুদ্ধের সময়, আমরা বিশেষ করে সাদ্দাম হুসেনের বিরুদ্ধে যে যুদ্ধ, সেই সময় আমরা অনেক ক্ষেপণাস্ত্র নিজেদের চোখে দেখেছি। কিন্তু আপনারা ভাবতে পারছেন যে কি ধরনের ক্ষেপণাস্ত্র আছে? ব্রহ্মাস্ত্র, এই ভয়ঙ্কর সমস্ত অস্ত্র ভারতের ব্রাহ্মণরা তৈরি করেছিলেন। এখনো কেউ সেই অস্ত্র তৈরি করতে পারেনি। এখনো পৃথিবীতে কোনো দেশ, এমনকি আমেরিকা, এই অস্ত্রের খোঁজ পায়নি। সায়েন্সে এত বড় জায়গায় পৌঁছে গেছিল কোন সময়? বেদের ভারত এখানে পৌঁছে গেছিল। দেশ রক্ষার ক্ষেত্রে আপনি ভাবতে পাচ্ছেন এই যে উপরে স্বর্গ আর নিচে মর্ত, মাঝখানে আকাশ, দেশ রক্ষার ক্ষেত্রে আপনি কোথায় কি অবস্থান করছেন? এখন স্যাটেলাইট সেগুলো দেখতে পায়, 1 ইঞ্চি জায়গাকেও জরিপ করে একেবারে দানা শস্যের মতো একটা মলিকুলকেও নিয়ে আসতে পারে। এই যে টেকনোলজি, এই টেকনোলজি স্বর্গ থেকে দেখতে পাচ্ছেন কি? শুধু পৃথিবীর চারপাশে দেখতে পাচ্ছে না, আপনার মনের মধ্যে কি ধরনের চিন্তা উৎপন্ন হচ্ছে সেই বিজ্ঞানটাও আবিষ্কার করে ফেলেছিল এই ব্রাহ্মণ সাহিত্য। ফাঁকি দেওয়ার জায়গা নেই। ওখানে মানে শনি আছে, শনির দৃষ্টি চারিদিকে ছড়িয়ে আছে এবং ওপর থেকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সব কিছু দেখতে পান। আপনি কি চিন্তা করছেন, আজে বাজে চিন্তা করছেন না কি করছেন, সব দেখতে পান। প্রার্থনা করলে পরে সঙ্গে সঙ্গে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর পৌঁছে গিয়ে প্রার্থনা পূরণ করে। এত বড় টেকনোলজি পৃথিবীতে আছে নাকি? নেই, এখনো নেই। ইসরোর মানে কর্ণধার বলেছেন, হ্যাঁ আমরা শুধু ওই পুষ্পক রথের যে টেকনোলজি সেই টেকনোলজি ব্যবহার করেছি। কিন্তু আজকে আমি যে টেকনোলজির কথা বলছি, যেভাবে সন্তান উৎপাদন হয়,
একটা জায়গায় নগর তৈরি করার দরকার। সেই নগর তৈরি করতে পৃথিবীর মানুষের সময় লাগবে কয়েক বছর, কিন্তু ব্রাহ্মণ সাহিত্য এমন টেকনোলজি তৈরি করেছিলেন যে মুহূর্তের মধ্যে, রাতের মধ্যেই সেখানে স্বপ্ন নগরী তৈরি হয়ে যাবে। আপনারা দেখেছেন, রামায়ণে দেখেছেন, এই রামায়ণে দেখেছেন যে সরজু নদীর পাড়ে যেখানে ঋষ্যশৃঙ্গ এসে রামের মায়েদের গর্ভে নিষেক করবে, সেখানে একেবারে মুহূর্তের মধ্যেই বিশাল নগরী তৈরি হয়ে গেল। আর সেখানে 5 দিন 7 দিন ধরে পুত্র কামষ্ঠী যজ্ঞ করলো। কি সাংঘাতিক অবস্থা বুঝুন, পুত্র কামষ্ঠী যজ্ঞ। সেই পুত্র কামষ্ঠী যজ্ঞের জন্য কি হলো, একটা ঘোড়া ছেড়ে দেওয়া হলো। ঘোড়া চারিদিকে জিতে এসে, জয় করে এসে তাকে ওই প্রধান মহিষী, সেই মহিষীর সঙ্গে 1 রাত ধরে সঙ্গম করানোর ব্যবস্থা রয়েছে। ওই যজ্ঞের ঘোড়া, কত বড় সায়েন্স বলুন। ঘোড়ার মতো শক্তিশালী পুরুষ তৈরি হবে, অশ্বের মতো শক্তিশালী পুরুষ। সুতরাং ঘোড়ার সাথে প্রধান মহিষীর 1 রাত শুতে হবে। তারপরে কি করতে হবে, ঘোড়ার যে পলাণ্ড রয়েছে, অণ্ড, সেইটাকে কেটে তা দিয়ে একটা পায়েস তৈরি করতে হবে। সেই পায়েস ভক্ষণ করলেই, যারা ভক্ষণ করবে তারা, সেই নারীরা গর্ভবতী হয়ে পড়বে। এত বড় সায়েন্স তৈরি হয়েছে এই মেডিসিন বিদ্যায়। আধুনিক যে চিকিৎসা বিজ্ঞান এত বড় বিজ্ঞান তৈরি করতে পেরেছে যে পাকস্থলিতে পায়সান্ন দিলে গর্ভাশয়তে গিয়ে সেখানে নিষেক প্রক্রিয়া ঘটাবে এবং গর্ভসঞ্চার হবে। ভাবতে পারছেন? পাকস্থলিতে পাচক রস রয়েছে, সেই পাচক রস আপনার খাদ্য গ্রহণ করার সাথে সাথে সেই পাচক রস এসে একটা টেম্পারেচার তৈরি করবে এবং সেখানে ডাইলুশন করে তার যে খাদ্য নির্যাসটা আপনার শরীরে পাঠাবে আর বাকিটা বেরিয়ে যাবে। এর মধ্যে থেকেই ওই যে ঘোড়ার মধ্যে যে সমস্ত শুক্রাণু মুক্রাণু রয়েছে, ইনস্টিমুলেন্ট হিসেবে কাজ করে রানীদের গর্ভাশয়ের মধ্যে গিয়ে নারীদের যে ডিম্বাণু আছে সেই ডিম্বাণুর সাথে মিশে সেটা একটা জাইগোট তৈরি করবে এবং নারী গর্ভবতী হয়ে উঠবে, রানী গর্ভবতী হয়ে উঠবে। কি ধরনের বিজ্ঞান বলুন তো মশাইরা! এত বড় বিজ্ঞান, এত বড় চিকিৎসা বিজ্ঞান, এত বড় শরীর বিদ্যা পৃথিবীর কোনো দেশ এখনো পর্যন্ত তৈরি করতে পারেনি। ব্রাহ্মণ সাহিত্য দীর্ঘদিন ধরে গবেষণা করে এটা তৈরি করেছে। আপনারা যারা বলছেন যে এগুলো সমস্ত ভাওতাবাজি, ধান্দাবাজি, আমার মনে হয় আপনারা ঠিকঠাক বলছেন না। এগুলো করতে গেলে সাধনা করতে হয়। এই ব্রাহ্মণ সাহিত্য পড়ে বুঝতে গেলে সাধনা করতে হয়। আর সাধনার জন্যে পঞ্চ যে রস আছে, সেই পঞ্চ রসে আপনাকে রসিক হতে হবে। পঞ্চরসের রসিক না হলে আপনি ব্রাহ্মণ্য সাহিত্য বুঝতে পারবেন না। আর এই সাহিত্যের মধ্যে যে বিজ্ঞানটা লুকিয়ে আছে সেটাও বুঝতে পারবেন না। সুতরাং মেঘনাদ সাহা একজন নিছক বস্তুবাদী বিজ্ঞানী। তিনি সূর্য নক্ষত্রের অবস্থান বলেছেন, তার আগে অনেকে বলেছে, গ্যালিলিও, কোপার্নিকাস, এরা সব বলেছে। এগুলো বস্তুবাদী, বস্তুনিষ্ঠ বিজ্ঞানী। এরকম পঞ্চরসের রসিক তারা হতে পারেনি। ফলে তারা এই ব্রাহ্মণ্য সাহিত্যে যে বিজ্ঞান আছে সেই বিজ্ঞানটা ধরতে পারেনি। তাই হয়তো স্লিপ অফ টাং এই মেঘনাদ সাহা তিনি বলে ফেলেছেন সব বেদে আছে।
আপনারা ভাবুন, আপনারা পঞ্চরসের রসিক হয়ে এই যে ব্রাহ্মণ সাহিত্যকে অধ্যয়ন করুন এবং ব্রাহ্মণ সাহিত্যের মধ্যে যে অণু পরমাণুর যে বিদ্যা আছে, যে শল্য চিকিৎসার বিদ্যা আছে, যে জৈব বিদ্যা আছে, যে কসমিক বিদ্যা আছে, সব কিছু ধরা পড়ে যাবে যদি পঞ্চরসের রসিক হতে পারেন।